সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের পরিবেশ ও বিজ্ঞান বই হতে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য নির্ধারিত চুম্বক অধ্যায়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমাদের বইয়ের চুম্বক অধ্যায়ের প্রথমেই দেখো কতগুলি ছবি দেওয়া আছে। তো এর মধ্যে একটা চুম্বকের ছবিও দেওয়া আছে, দণ্ডচুম্বক। এই দণ্ডচুম্বকটা কিন্তু ইস্পাতের তৈরি। এটা হচ্ছে কৃত্রিম চুম্বক। এই চুম্বকটা দিয়ে আমি এইখানে যেসব পদার্থগুলোর ছবি দেওয়া আছে এই সবকটার যদি একটু স্পর্শ করে দেখি তাহলে কি করবে, কিছু কিছু দ্রব্য এই চুম্বকটাকে আকর্ষণ করবে। তো সেই দ্রব্যগুলি কি কি? সেই দ্রব্যগুলি হলো দেখো কম্পাস, কয়েন, তারপরে দেখো পেরেক, চামচ এবং ব্লেড, এগুলো কিন্তু চুম্বক দ্বারা আকর্ষিত হবে। তাহলে আমরা দেখছি যেসব দ্রব্য লোহা, নিকেল, কোবাল্ট বা এইরকম জাতীয় ইস্পাত জাতীয় কোনো দ্রব্য দিয়ে তৈরি, কোনো পদার্থ দিয়ে তৈরি, সেগুলোকেই চুম্বক আকর্ষণ করে। এইগুলিকে বলা হয় কি, চুম্বক পদার্থ। অর্থাৎ চুম্বক যে যে পদার্থকে আকর্ষণ করে, চুম্বক যে যে পদার্থকে আকর্ষণ করে তাদেরকেই চুম্বক পদার্থ বলে। তাহলে যে পদার্থগুলোকে চুম্বক আকর্ষণ করতে পারলো না তাদেরকে কি বলবো? স্বাভাবিকভাবেই অচুম্বক পদার্থ বলবো। তাহলে যে যে পদার্থকে চুম্বক আকর্ষণ করতে পারে না তাদেরকে আমরা অচুম্বক পদার্থ বলবো। ম্যাগনেসিয়া নামক অঞ্চলে এরকম প্রচুর পাথরের সন্ধান পাওয়া গেছে, যেগুলিকে ম্যাগনেট বলা হয়। অর্থাৎ আমরা বলতে পারি ম্যাগনেসিয়া নামক অঞ্চলে যে পাথরগুলো সন্ধান পাওয়া গেছে সেই পাথরগুলোর নাম হলো ম্যাগনেটাইট। এই ম্যাগনেটাইট কথা থেকেই কিন্তু ম্যাগনেট অর্থাৎ চুম্বক কথাটা এসেছে। একে প্রাকৃতিক চুম্বক বলে, অর্থাৎ প্রকৃতিতে আমরা এই চুম্বকটা পাচ্ছি। তাহলে দেখো চুম্বক আমরা দু রকম পাচ্ছি, একটা কি, একটা প্রাকৃতিক চুম্বক বা ম্যাগনেটাইট চুম্বক, আর একটা হচ্ছে কৃত্রিম চুম্বক। তাহলে প্রাকৃতিক চুম্বক বা ম্যাগনেটাইট চুম্বক, এই চুম্বক প্রকৃতিতে পাওয়া যায় বলেই একে কিন্তু প্রাকৃতিক চুম্বক বলে। তাহলে এটা প্রকৃতিতে সাধারণভাবেই পাওয়া যায়, এই চুম্বক কিন্তু সহজে বাজারে কিনতে পাবে না। তাহলে যেসব জায়গায় এই খনিজ দ্রব্যের খনি আছে, অর্থাৎ এই ম্যাগনেসিয়া নামক অঞ্চলে যেটা পাওয়া যাচ্ছে, তো সেই রকম পাথর সেখানেই শুধু এই প্রাকৃতিক চুম্বকটা পাওয়া যায় বা পাওয়া সম্ভব। কিন্তু কৃত্রিম চুম্বক কিন্তু আমরা তৈরি করি। চৌম্বক পদার্থকে বিশেষ উপায়ে চুম্বকে পরিণত করে এই চুম্বক তৈরি করা হয়। অর্থাৎ চৌম্বকীয় পদার্থ যেমন লোহা, নিকেল, কোবাল্ট, এইসবগুলোকে আমরা বিশেষ উপায়ে কিন্তু চুম্বকে পরিণত করি। তাহলে কীভাবে আমরা একটা চৌম্বক পদার্থকে, অর্থাৎ যে পদার্থকে চুম্বক আকর্ষণ করে সেই সব চৌম্বক পদার্থকে আমরা কীভাবে চুম্বকে পরিণত করতে পারি সেটাও আমরা দেখব। একটি দণ্ডচুম্বককে যদি সুতো দিয়ে ঝুলিয়ে দেওয়া যায়, একটা দণ্ডচুম্বককে যদি সুতো দিয়ে বেঁধে, মাঝখানে সুতো দিয়ে বেঁধে যদি ঝুলিয়ে দেওয়া যায়, তাহলে আমরা কি দেখব? সেই দণ্ডচুম্বকটি যদি ঘুরিয়ে দিই বা নাড়িয়ে দিই তাহলে কিছুক্ষণ পরে দেখব এর একটা দিক উত্তর দিকে আর একটা দিক দক্ষিণ দিকে মুখ করে চুম্বকটা দাঁড়িয়ে আছে। এটা আরও একভাবে আমরা পরীক্ষা করে দেখতে পারি। একটা দণ্ডচুম্বককে যদি একটা থার্মোকলের ওপরে রেখে যদি সেটা কোনো জলের উপর যদি ভাসিয়ে দেওয়া যায় তাহলেও দেখা যাচ্ছে যে এই দণ্ডচুম্বকটার একটা দিক উত্তর দিকে আর একটা দিক দক্ষিণ দিকে মুখ করে থাকবে। এই যে স্বাধীনভাবে ভাসমান বা ঝুলন্ত যে চুম্বক, এই চুম্বকের যে উত্তর ও দক্ষিণ মুখ করে থাকার যে ধর্ম, অর্থাৎ চুম্বকটা কিন্তু সবসময় একটা মুখ উত্তর দিকে আর একটা মুখ দক্ষিণ দিক হয়ে থাকবে। তো এই থাকার ধর্মকেই কিন্তু চুম্বকের দিক নির্দেশক ধর্মও বলে। যার ফলে দেখো এই ধর্মের উপর ভিত্তি করে আমরা কি তৈরি করেছি? চুম্বক শলাকা আমরা তৈরি করেছি। কীরকম? চুম্বক সংক্রান্ত নানা পরীক্ষা নিরীক্ষা করার জন্য এক ধরনের খুব দরকারি চুম্বক পাওয়া যায়, এই ধরনের চুম্বককে কিন্তু চুম্বক শলাকা বলে। তাহলে চুম্বক শলাকাটা কীরকমভাবে তৈরি হয় সেটা আমরা এর নিচেই দেখতে পাবো। এখানে দেখো একটা চুম্বক শলাকা, একটা দিক নর্থ আর একটা দিক সাউথ, এবং এমনভাবে শলাকাটা রাখা হয়েছে যে এটাকে যতই তুমি নড়িয়ে দাও না কেন সাউথটা সাউথের দিকে অর্থাৎ দক্ষিণ দিকে এবং নর্থটা উত্তরের দিকে মুখ করেই থাকবে।
এইবারে আমরা সেই দণ্ডচুম্বকটার গায়ে কিছু লোহার গুঁড়ো বা লোহাচুর যেটাকে বলা হচ্ছে, সেই লোহাচুর আমরা একটু মাখানোর চেষ্টা করব, বা লোহাচুর আমরা সেই দণ্ডচুম্বকের উপর ছড়িয়ে দেব। ছড়িয়ে দিলে আমরা দেখতে পাবো দণ্ডচুম্বকটা যদি একটু নাড়া দিই, দেখব কি লোহাচুরগুলো দণ্ডচুম্বকে কিন্তু দুই পাশে গিয়ে আটকে যাচ্ছে, মাঝখানে কিন্তু খুব একটা এই লোহার গুঁড়ো এটা কিন্তু আটকাচ্ছে না, অর্থাৎ আকর্ষিত হচ্ছে। লোহার গুঁড়োগুলো কিন্তু চুম্বকের দ্বারা আকর্ষিত হচ্ছে, কিন্তু কোন দুটো দিকে? দুই পাশে, মাঝখানে কিন্তু কোনো রকম আকর্ষিত হচ্ছে না। তাহলে এর থেকে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি কি, চুম্বকের দুই প্রান্তে যে দুই অঞ্চলে চুম্বকের আকর্ষণ ক্ষমতা সবচেয়ে বেশি, অর্থাৎ দুই প্রান্তের যে দুই অঞ্চলে চুম্বকের আকর্ষণ ক্ষমতা সবচেয়ে বেশি, সেই দুই অঞ্চলকে আমরা কি বলবো? দুটো মেরু, অর্থাৎ একটা উত্তর দিকটা উত্তর মেরু আর দক্ষিণ দিকটা হচ্ছে দক্ষিণ মেরু। আর এই যে চুম্বকের যে দুটো মেরু, এর মাঝখানে ঠিক চুম্বক দণ্ডটার মাঝখানে যেখানে কোনো আকর্ষণ ক্ষমতা নেই, আকর্ষণ ক্ষমতাটা কিন্তু দুই মেরুতে, তাহলে মাঝখানে কোনো আকর্ষণ ক্ষমতা নেই বললেই চলে, এই অঞ্চলটাকেই বলছি চুম্বকের উদাসীন অঞ্চল। কোনো মানে একেবারে সম্পূর্ণরূপে উদাসীন, কোনো কিন্তু লোহার গুঁড়োকে কিন্তু এ আকর্ষণ করেনি, একে আমি কি বলবো? একে বলবো উদাসীন অঞ্চল। চুম্বকের ঠিক মাঝখানে চুম্বকের আকর্ষণ ক্ষমতা প্রায় নেই বললেই চলে, ওই অঞ্চলকেই চুম্বকের উদাসীন অঞ্চল বলে। এবারে আমরা দেখব একটা দণ্ডচুম্বকের উত্তর মেরু বা দক্ষিণ মেরু বিন্দুর সঠিক অবস্থান, অর্থাৎ দণ্ডচুম্বকের উত্তর মেরুটা উত্তর মেরুর কোন জায়গাটায়, অর্থাৎ একদম সঠিক যে বিন্দু, সেই বিন্দুটাকে আমরা খোঁজার চেষ্টা করব। সেটা কীভাবে? একটা দণ্ডচুম্বক নেব এবং দুটি চুম্বক শলাকা নেব, দুটি চুম্বক শলাকা, এবং দেখো চুম্বক শলাকার উত্তর মেরুতে আমরা দুই দিক থেকে চুম্বক শলাকা দুটি এমনভাবে রাখবো যাতে সেই চুম্বক শলাকা দুটি সোজাভাবে সেটা এই চুম্বক দণ্ডের দিকে কোণ করে থাকে। এবারে আমি কি করব? চুম্বক শলাকার দুটি প্রান্ত, এ প্রান্ত আর বি প্রান্ত, আর সি প্রান্ত ও ডি প্রান্ত, সাদা কাগজের উপর একটা দাগ কেটে একটা ফোঁটা কেটে দেবো, অর্থাৎ একটা বিন্দু কেটে নেব, বিন্দু করে নিলাম। এইবার এই বিন্দু সোজা করে এই স্কেল দিয়ে যদি আমি একটা দাগ টানি এই দণ্ডচুম্বকের সোজা করে, এবং এদিক থেকেও যদি সেই দাগটা টানি, তাহলে দণ্ডচুম্বকের যেখানে গিয়ে সেই দাগ দুটো মিলিত হবে সেটাই হচ্ছে এই দণ্ডচুম্বকের উত্তর মেরু। এইভাবে আমরা দক্ষিণ মেরুটাও বের করতে পারি। তাহলে আমরা একটা চুম্বক দণ্ডের দুটো মেরু, উত্তর মেরু ও দক্ষিণ মেরু, আমরা একেবারে মেরু বিন্দুটাকে আমরা বের করে নিতে পারবো। এবার এই যে উত্তর মেরু ও দক্ষিণ মেরু বিন্দু, এই দুটি মেরুবিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব, অর্থাৎ এই দক্ষিণ মেরুবিন্দু আর উত্তর মেরুবিন্দু, এই দুটো মেরুবিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব, সেই দূরত্বকে কি বলছে? চৌম্বক দূরত্ব, অর্থাৎ চৌম্বকের দূরত্ব বলা হচ্ছে এই ঠিক মাঝখানের এই উত্তর মেরু ও দক্ষিণ মেরুবিন্দুর সংযোজক রেখাংশ। এই দৈর্ঘ্য চুম্বকের যে জ্যামিতিক যে দৈর্ঘ্য, অর্থাৎ এদিক থেকে একদম এই দিকে যে জ্যামিতিক দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যের 0.86 গুণ, এটা তোমরা কিন্তু মনে রাখবে। তাহলে আমরা এতক্ষণে জানলাম যে অবাধে ঝুলন্ত বা ভাসমান অবস্থায় চুম্বকের যে মেরু মোটামুটি উত্তর দিকে মুখ করে থাকে সেটাই হচ্ছে উত্তর সন্ধানী মেরু বা উত্তর মেরু, আর যে মেরু দক্ষিণ দিকে মুখ করে থাকে তাকে দক্ষিণ সন্ধানী মেরু বা দক্ষিণ মেরু বলে। আবার দেখো চুম্বকের উত্তর ও দক্ষিণ মেরু যদি যোগ করা হয়, সেই যোগ করলে যে সরলরেখাংশ পাওয়া যায় সেটাকে বলছে চৌম্বকীয় অক্ষ, চৌম্বক অক্ষ। আর একটা চুম্বকের চারধারে যে স্থান জুড়ে চুম্বকের আকর্ষণ বা বিকর্ষণ ধর্ম কাজ করে তাকে ওই চুম্বকের চুম্বক ক্ষেত্র বলে, অর্থাৎ যতটা এলাকায় সেই লোহাচুরগুলো ছিল এবং সেখান থেকে যে চুম্বক দণ্ডটা আকর্ষণ করেছিল সেটাই হচ্ছে তার চুম্বক ক্ষেত্র। এবারে আমরা একটা মজার ঘটনা খেয়াল করব, ভালো করে দেখব মজার ঘটনাটা। একটা দণ্ডচুম্বক তো আমরা ঝুলিয়ে দিলাম, তাহলে সেটা যখন স্থির হলো, অর্থাৎ উত্তর দিকটা উত্তর দিকে এবং দক্ষিণ দিকটা দক্ষিণ দিকে, এই অবস্থায় যখন চুম্বকটা দাঁড়িয়ে গেল, তখন আমি আর একটা দণ্ডচুম্বকের উত্তর দিকে অর্থাৎ নর্থ, এই ঝুলন্ত যে চুম্বক দণ্ড সেটার নর্থের দিকেই আমি এগিয়ে নিয়ে যাব। নিয়ে গেলে কি দেখব? যে
এই ম্যাগনেটটা সরে যাচ্ছে, অর্থাৎ সুতোই বাঁধা ম্যাগনেটটা কিন্তু এই ম্যাগনেটটা যেই নিয়ে আসছে, এই চুম্বকটা যেই নিয়ে আসছে নর্থের দিকেই, নর্থের দিকে যেই নিয়ে আসছে, অর্থাৎ চুম্বকটা সরে যাচ্ছে। ঠিক একই রকমভাবে যদি সাউথের দিকে নিয়ে যায়, তাহলে সেক্ষেত্রেও সাউথের দিকটা কিন্তু সরে যাবে। এইবারে আমরা একটু উল্টে নেব, অর্থাৎ এই ম্যাগনেটটাকে আমরা ঘুরিয়ে ধরবো, অর্থাৎ নর্থের দিকে আমরা সাউথটাকে নেব আর সাউথের দিকে নর্থটাকে নেব। সেক্ষেত্রে কি দেখব, সেক্ষেত্রে চুম্বক দুটি কী করবে, পরস্পরকে আকর্ষিত করবে, অর্থাৎ আকর্ষণ করবে। এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে চুম্বকের বিপরীত মেরু যদি পরস্পরের কাছে নিয়ে আসা যায়, তাহলে পরস্পরকে কী করছে, আকর্ষণ করছে। অর্থাৎ নর্থের দিকে যদি সাউথ মেরু নিয়ে যাই অন্য একটা ম্যাগনেটের, বা সাউথের দিকে একটা ঝুলন্ত ম্যাগনেটের সাউথের দিকে আমি যদি নর্থ ম্যাগনেটটা নিয়ে যাই, ম্যাগনেটের নর্থের দিকটা যদি আমি নিয়ে যাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু পরস্পরকে আকর্ষণ করবে। আবার ঠিক উল্টোটা, যখন নর্থের দিকে যদি নর্থ নিয়ে যাই বা সাউথের দিকে যদি সাউথ নিয়ে যাই, সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে কিন্তু পরস্পরকে বিকর্ষণ করবে। এবারে আমরা দেখব চৌম্বকীয় আবেশটা কী। অর্থাৎ একটা চুম্বক দণ্ডে যদি আমরা একটা পেরেক ঝুলিয়ে দিই, তাহলে সেই পেরেকটাকে কিন্তু চুম্বক দণ্ড থেকে ঝুলতে থাকবে, চুম্বক যেহেতু আকর্ষণ করে রেখেছে পেরেককে। এরপরে যদি আরেকটা পেরেক লাগাই, তাও কিন্তু ধরে রাখবে, তারপরে আরও একটা পেরেক, সেটাকেও কিন্তু ধরে রাখবে। এবার এইভাবে যখন ধরে রাখছে, এটা কী কারণে ধরে রাখছে, আমি তো কোনো আঠা লাগাচ্ছি না বা কোনো কিছুই লাগাচ্ছি না, তাহলে এই পেরেকগুলো চুম্বকের সঙ্গে পরপর কীভাবে লেগে আছে। আবার দেখো, এই অবস্থায় তুমি যদি ওপরের চুম্বকটাকে আস্তে করে সরিয়ে নাও, সেক্ষেত্রে কিন্তু সবকটা পেরেক ছেড়ে দেবে। অর্থাৎ লোহাদের মধ্যে কিন্তু, এই লোহার পেরেকের মধ্যে কিন্তু সেই ম্যাগনেটিক এফেক্ট বা চুম্বক ধর্মটা কিন্তু নেই। অর্থাৎ একটা চুম্বক যখন ছিল, তখন এই যে চুম্বকের জন্য এই পেরেকগুলো কিন্তু সবই চুম্বকে পরিণত হয়েছিল, কিন্তু যেহেতু আমি মূল ম্যাগনেটটাকে সরিয়ে দিলাম, সেই জন্য এই পেরেকগুলোর মধ্যে থেকেও যে চুম্বকীয় যে আবেশ, অর্থাৎ একটা চুম্বকীয় ক্ষেত্র, সেটাও কিন্তু চলে গেল। তাহলে দেখা যাচ্ছে একটা দণ্ডচুম্বকের প্রভাবে পেরেকগুলো কীভাবে ছিল, সাময়িকভাবে চুম্বকে পরিণত হয়েছিল। যেই আমি চুম্বকটা সরিয়ে নিলাম, সেই কিন্তু পেরেকগুলো সব পড়ে গেল। এই ঘটনাকেই বলা হচ্ছে চুম্বকীয় আবেশ। অর্থাৎ একটা চুম্বকীয় আবেশ, চুম্বক পদার্থের চারিদিকে এই আবেশটা তৈরি হয়, যার ফলে চুম্বক দণ্ডটা কিন্তু লোহার কোনো দ্রব্যকে তার নিজের দিকে আকর্ষণ করে। এবার যদি সেই চুম্বকটাকে আমি সরিয়ে দিই, তাহলে কি সেই লোহার পেরেকগুলোর মধ্যে আর সেই আকর্ষণ বল থাকবে না, কারণ তারা সেই চুম্বক পদার্থের চুম্বকীয় আবেশের মধ্যে ছিল বলেই তার মধ্যে একটা আপাতত চুম্বক ধর্ম সৃষ্টি হয়েছিল। এইবারে আমরা চেষ্টা করব যে এই চৌম্বক পদার্থটার তো আমরা দুটো মেরু পেয়েছি, একটা নর্থ মেরু, একটা সাউথ মেরু, অর্থাৎ উত্তর মেরু আর দক্ষিণ মেরু। আমরা এবার কি করব, এই উত্তর মেরুটাকে চেষ্টা করব আলাদা করার, আর দক্ষিণ মেরুটাকে আমরা চেষ্টা করব আলাদা করার। দেখা যাক পারা যায় কিনা। আমরা সেই দণ্ডচুম্বকটা নিয়ে কি করলাম, হাত থেকে ফেলে দিলাম। ফেলে দিলে কি হলো, দণ্ডচুম্বকটা পড়ে মাঝখান থেকে ভেঙে গেল। তাহলেই তো আমাদের উত্তর মেরুটা আলাদা হয়ে গেল, দক্ষিণ মেরু আলাদা হয়ে গেল। কিন্তু যখনই আমি সেই চুম্বকটাকে, যেহেতু দুটো আলাদা টুকরো হয়ে গেল, সেই টুকরোটার দুই প্রান্ত কিন্তু আবার সেই নর্থ এবং সাউথ, অর্থাৎ উত্তর মেরু আর দক্ষিণ মেরু হয়ে গেল। অর্থাৎ আমি উত্তর মেরুটাকে আলাদা করলাম, সেটারও আবার দক্ষিণ দিকটা দক্ষিণ মেরু হয়ে গেল। আবার যে দক্ষিণ মেরুটাকে আলাদা করেছি, সেটারও কিন্তু উত্তর মেরুটাকে উত্তর মেরু হয়ে গেল, আর দক্ষিণ মেরুটা দক্ষিণ মেরু থাকলো। তাহলে এইভাবে আমি একটা চুম্বককে যত টুকরো করব, সবকটা টুকরোরই কিন্তু একটা উত্তর মেরু থাকবে এবং একটা দক্ষিণ মেরু থাকবে। তাহলে এর থেকে আমরা জানলাম যে একটা আলাদাভাবে শুধু একটা চৌম্বক মেরু আমরা তৈরি করতে কখনোই পারবো না। অর্থাৎ যেই চৌম্বক দণ্ড তৈরি করব, তাতে অবশ্যই দুটো মেরু আমরা পাবো, একটা উত্তর মেরু আর একটা দক্ষিণ মেরু। তাহলে এতক্ষণ যে চুম্বকের ধর্মগুলো আমরা দেখলাম, তাহলে আমরা চুম্বকের সেই ধর্মগুলো সম্বন্ধে আমরা এক নজরে একবার দেখে নেব। প্রথমত চুম্বকের আকর্ষণ ধর্ম আছে, চুম্বক আকর্ষণ করে। দিক নির্দেশক ধর্ম, অর্থাৎ একটা দিক উত্তর দিক, একটা দিক দক্ষিণ দিক, দিক নির্দেশক ধর্ম আছে। সমমেরু পরস্পরকে বিকর্ষণ ও বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে। সমমেরু, চুম্বকের সমমেরু অর্থাৎ উত্তর মেরুকে বিকর্ষণ করে, আবার দক্ষিণ মেরুকে বিকর্ষণ করে। আর বিপরীত মেরু অর্থাৎ উত্তর মেরু দক্ষিণ মেরুকে আকর্ষণ করবে এবং দক্ষিণ মেরু উত্তর মেরুকে আকর্ষণ করবে। আবার আরেকটা আমরা ধর্ম দেখলাম, সেটা হচ্ছে আবেশী ধর্ম, অর্থাৎ চুম্বক পদার্থের চারিদিকে একটা
আবেশ, একটা চৌম্বকীয় আবেশ তৈরি হবে, যে চৌম্বকীয় আবেশের ফলে সে একটা নির্দিষ্ট জায়গা জুড়ে তার সেই ক্ষমতাটা সে বজায় রাখবে। আগে আবেশ পরে আকর্ষণ হয়, আগে আবেশ হয় তারপরে কিন্তু আকর্ষণ হয়, অর্থাৎ আবেশের ফলে কিন্তু পেরেক রাখো বা যেটাই রাখো সেটা কিন্তু তারপর সেটাকে আকর্ষিত করবে। আর চুম্বক সর্বদা দুটি বিপরীত মেরু থাকে। চুম্বকের কি কখনো একটা মেরু বের করা যায় না, একটা মেরুর অস্তিত্ব চুম্বকের মধ্যে নেই। তাহলে তোমরা এই চুম্বকের ধর্মগুলো, বিভিন্ন ধর্মগুলো কিন্তু তোমরা অবশ্যই মুখস্থ করে নেবে। আমরা জেনেছি যে একটা চুম্বক তার উত্তর মেরু, অর্থাৎ উত্তর মেরুর দিকে কি করে, বিকর্ষণ করে, আবার দক্ষিণ মেরুকে বিকর্ষণ করে। তাহলে দেখো চুম্বকটা আমি যখন ঝুলিয়ে দিচ্ছি তাহলে চুম্বকটার উত্তর মেরু উত্তর দিকে কিন্তু মুখ করে রয়েছে, আর দক্ষিণ মেরু দক্ষিণ দিকে মুখ করে রয়েছে। তাহলে একটা বড় চুম্বক নিশ্চয়ই আছে। সেই বড় চুম্বকটা কি, সেটা হচ্ছে এই পৃথিবীর উত্তর দিকে মুখ করে কিন্তু চুম্বকের উত্তর মেরুটা থাকছে, আবার দক্ষিণ দিকে মুখ করে কিন্তু দক্ষিণ দিকে মুখ করে থাকছে চুম্বক দণ্ডটার দক্ষিণ মেরু। সেটা কি করে সম্ভব? কারণ আমরা জানি যে সমমেরু বিকর্ষণ করে, অর্থাৎ উত্তর মেরুর দিকে যদি উত্তর মেরু থাকে সেটা কি করে হবে, পৃথিবীতে একটা চুম্বক, তাহলে উত্তর দিকে চুম্বক দণ্ডটার উত্তর মেরু থাকবে, সেটা সম্ভব নয়। অর্থাৎ দেখো চুম্বক দণ্ডের দক্ষিণ মেরুটা কিন্তু উত্তর দিকে মুখ করে থাকছে, তবেই কিন্তু আকর্ষিত হচ্ছে। কিন্তু আমরা এটাকে কি বলি, আমরা চুম্বকের উত্তর মেরু বলে আমরা চুম্বকের যে প্রান্তকে নির্দেশ করি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি উত্তর সন্ধানী মেরু, আর অপরটি হচ্ছে দক্ষিণ সন্ধানী মেরু, অর্থাৎ দক্ষিণ দিকটাকেও কী বলছি, চুম্বকের দক্ষিণ দিকটাকে দক্ষিণ সন্ধানী মেরু। সংক্ষিপ্ত করে এটা আমরাকে উত্তর মেরু ও দক্ষিণ মেরু আমরা বলে থাকি। তাহলে এই জায়গাটা পরিষ্কার হয়ে গেল। এবারে আমরা একটা চুম্বক তৈরি করব। খুব মজার জিনিস, তাই না? একটা চুম্বক তৈরি কীভাবে করব, আমরা কটা ব্যাটারি নেব এবং একটা লোহার দণ্ড নেব, একটা লোহা বা ইস্পাত বা কোবাল্টের একটা দণ্ড নিয়ে তার চারিদিকে কী করবো, একটা তামার তার জড়াবো। এইবারে এই তারের দুই প্রান্ত একটা সুইচের মাধ্যমে আমরা ব্যাটারির সঙ্গে কানেকশান করে দেব। আর একটা আমরা চুম্বক শলাকা রাখবো। চুম্বক শলাকাটা এই কারণে রাখবো যে চুম্বক শলাকার উত্তর মেরু আর এর উত্তর মেরু কি একদিকে রাখবো, দেখি কি হয় এটা। তো যখনই আমরা সুইচটাকে অন করব তখন কি ঘটনা ঘটবে সেটা তোমরা যদি তৈরি করো তাহলে তোমরা আরও ভালো করে বুঝতে পারবে। আমরা তো জেনেছি সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে, অর্থাৎ চুম্বক শলাকাটি যখনই আমি ঠিক লোহার বা কোবাল্টের বা স্টিলের যে দণ্ডটার দণ্ডটার দিকে মুখ করে রাখবো, তখন কী হবে, যে আমি এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত করব তখনই দেখব এই যে শলাকা, এই শলাকাটার উত্তর প্রান্ত কিন্তু ঘুরে যাবে, পোঁ করে ঘুরে দক্ষিণ মেরুটা এই দিকে চলে আসবে। আবার যেই আমি এই কানেকশান দুটোকে আমি যদি ঘুরিয়ে দিই, ব্যাটারির যে কানেকশান দুটোকে আমি যদি আবার ঘুরিয়ে দিয়ে এই প্রান্ত দুটোকে উল্টে দিয়ে আবার যদি সুইচ অন করি, আবার দেখবো এই শলাকাটা পোঁ করে ঘুরে যাবে। ঘুরে গিয়ে কিন্তু তখন কিন্তু এইটার এদিকটা নর্থ পোল, আর তখন এই সাউথ পোলটা কিন্তু এদিকে চলে যাবে। তাহলে এইভাবে কিন্তু আমরা বুঝতে পারবো যে এই যে লোহার বা স্টিলের যে দণ্ডটি এটা কিন্তু একটা চুম্বকে পরিণত হচ্ছে, অর্থাৎ এটা একটা তড়িৎ চুম্বক। যেই আমি এর সুইচটা দিয়ে সেই যে কারেন্টটা যে যাচ্ছে ব্যাটারি থেকে সেটা যেই বন্ধ করে দেবো, সঙ্গে সঙ্গে কিন্তু এটার মধ্যে আর চুম্বকত্ব থাকবে না। তাহলে যেহেতু তড়িৎ প্রবাহের ফলে এই দণ্ডটি চুম্বকে পরিণত হলো, সেই জন্য এই ধরনের চুম্বককে আমরা কি বলবো, তড়িৎ চুম্বক। চুম্বকের কিন্তু প্রচুর ব্যবহার আছে। দেখো আমরা যে নৌ কম্পাস ব্যবহার করি, সেই নৌ কম্পাসে কিন্তু এই যে একটা ধাতব দণ্ড বা একটা চুম্বক শলাকা থাকে। এরপরে দেখো আগেকার দিনে তোমরা এখন হয়তো দেখে থাকবে যে এই ক্যাসেটটা তোমরা ছবিতে দেখে থাকবে, আমরা এই ক্যাসেটে কিন্তু গান শুনেছিলাম। তো এই যে এই ক্যাসেটটার এইটার মধ্যে যে টেপ থাকে বা ফিতে, এটা কিন্তু ম্যাগনেটিক, অর্থাৎ
চৌম্বকীয় একটা আবেশ থাকে এর মধ্যে। এইভাবে কিন্তু এই ক্যাসেটের মাধ্যমে গান আমরা শুনতে পেতাম। তো দেখো এখন তো ক্যাসেট নেই, এখন তোমরা চিপ বা পেন ড্রাইভে তোমরা গানটা শোনো। তো এখানে দেখো এটিএম মেশিন, এটিএম কার্ড বা এটিএম কার্ডে, এটিএম বা ক্রেডিট কার্ডে যে দেখবে একটা চুম্বকিত একটা স্ট্রিপ থাকে, অর্থাৎ একটি লোহার কালারের বা একটু ওই রকম টাইপের একটা ম্যাগনেটিক স্ট্রিপ থাকে। এই স্ট্রিপটা কিন্তু ম্যাগনেটিক, এখানে এটা এর সঙ্গে যদি কোনো ম্যাগনেট টাচ করো তাহলে কিন্তু তোমার কার্ডটা কিন্তু খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপরে দেখো কম্পিউটারের হার্ড ডিস্ক, কম্পিউটারের যে হার্ড ডিস্ক সেটা প্লাস্টিকের চাকতির উপর চুম্বকীয় পদার্থের একটা কোটিং বা আস্তরণ থাকে কম্পিউটারের হার্ড ডিস্কে। এছাড়াও দেখো আরও কিছু আমরা তড়িৎচুম্বক আমরা ব্যবহার করতে পারি। কীরকম? চোখের ভিতরে যদি লোহার সূক্ষ্ম চূর্ণ, অনেক সময় যারা লোহার কাজ করে তাদের দেখা গেলো লোহার কাজ করতে করতে একটা ছোটো কণা চোখের মধ্যে ঢুকে গেল, ঢুকে চোখের ভিতরে ফুটে গেল, তখন সেই লোহার যে সেই চূর্ণটা বা সেই দানাটাকে বের করতে গেলে তখন তড়িৎচুম্বক ব্যবহার করেন ডাক্তাররা। লাউড স্পিকার তোমরা গান শুনেছো, তোমরা ফোনেও গান শোনো, তো তার মধ্যেও কিন্তু একটা চুম্বক থাকে, অর্থাৎ ছোট্ট একটা স্পিকার থাকে। সাইকেলের ডায়নামোতে চুম্বকের ব্যবহার হয়, ইলেকট্রিক মিটারে কিন্তু চুম্বক থাকে, যার ফলে দেখবে মিটারের চাকা ঘোরে। তারপরে দেখো ফ্রিজের দরজায় একটা চুম্বক ব্যবহার করা হয়, যাতে দরজার এখন অবশ্য অনেক সময় রাবারও ব্যবহার করে, আবার চুম্বকও ব্যবহার করা হয়। ইলেকট্রিকের কলিং বেল, কলিং বেলে কিন্তু তড়িৎ চুম্বক ব্যবহার হয়, যেই ওর মধ্যে যে তড়িৎটা সাপ্লাই হবে, অর্থাৎ বিদ্যুৎ সাপ্লাই হবে, যেই কারেন্টটা দেওয়া হবে অমনি সুইচ দিয়ে যেই কারেন্টটা দিচ্ছ সঙ্গে সঙ্গে এইটা কিন্তু চুম্বকে পরিণত হবে, তার ফলে বেলটা কিন্তু বাজবে। ইলেকট্রিক যে মোটর, তোমাদের বাড়িতে যে মোটরে জল ওঠে বা নানা রকম ছোটো ছোটো মোটর, যে মোটরে তোমরা হাওয়া খাও, সেটাও কিন্তু ওই তড়িৎ চুম্বকই ব্যবহার করা হয়। এছাড়াও অনেক অনেক জিনিস আছে যেগুলোতে চুম্বক ব্যবহার করা হয়েছে। তাহলে যেসব জিনিসে চৌম্বকীয় পদার্থ ব্যবহার করা হয় সেগুলো আমাদের একটু সাবধানে ব্যবহার করা উচিত, তা নাহলে তার মধ্যে যে তথ্য থাকে, বা যেমন এটিএম কার্ড, এটিএম কার্ডটা আমরা সেখানে যেহেতু চুম্বকীয় স্ট্রিপ আছে, সেই দুটো দিক যদি আমরা একসঙ্গে রাখি তাহলে সেখানে কিন্তু একটা ম্যাগনেটিক এফেক্ট তৈরি হবে, আবেশ তৈরি হবে, একটা চৌম্বকীয় আবেশ, তার ফলে কিন্তু এটিএম কার্ডটা নষ্ট হয়ে যেতে পারে। লাউড স্পিকার বা টিভি, রেডিও, কম্পিউটার, হার্ড ডিস্ক, এইসবের কাছে যেন কোনো শক্তিশালী চুম্বক না থাকে, তাহলে কিন্তু এগুলো খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু পৃথিবী একটা নিজেই বিশাল চুম্বক, এই জীবজগতের উপরও কিন্তু এই চৌম্বকীয় শক্তির একটা প্রভাব আছে, এটা কিন্তু বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন। অর্থাৎ জীবের যে শারীরবৃত্তীয় ক্রিয়ায়, সেই শারীরবৃত্তীয় অর্থাৎ শরীরের নানা রকম কাজেও চৌম্বকের কিন্তু একটা বিরাট ভূমিকা আমরা দেখতে পাচ্ছি। পৃথিবীর ভূচুম্বক, অর্থাৎ পৃথিবীর যে চৌম্বকত্ব আবেশ, চৌম্বক যে আবেশ, চৌম্বকীয় আবেশ, এই আবেশটা কিন্তু এই বলরেখা, এই যে রেখাগুলো দেখছো পৃথিবীর চারিদিকে, এই বলরেখাগুলোকে কিন্তু ফলো করে বা অনুসরণ করে কারা? পরিযায়ী পাখিরা। আবার কিছু কচ্ছপও কিন্তু এই বলরেখাকেই কিন্তু অনুসরণ করে তারা এক স্থান থেকে আর এক স্থানে। পরিযায়ী পাখিরা তোমরা জানো বহু দূর থেকে চলে আসে, শীতের দেশ থেকে গরমের দেশে, আবার গরমের দেশ থেকে শীতে, তারা কিন্তু এই বলরেখাই অনুসরণ করে এই শীতের দেশ থেকে গরমের দেশ বা গরমের দেশ থেকে শীতের দেশে তারা ফিরে যেতে পারে। মেরু অঞ্চল ঘিরে দুটো বিকিরণ বলয় দেখা যায়, ভ্যান অ্যালেন বিকিরণ বলয়। তাহলে কী বলা হয় একে? ভ্যান অ্যালেন বিকিরণ বলয়। এটা হচ্ছে মেরু অঞ্চল ঘিরে এই বিকিরণ বলয় দুটো দেখা যায়, এবং সেখানে এই বিকিরণ বলয়ের ফলে তৈরি হয় কিন্তু মেরুজ্যোতি বা অরোরা। মেরুজ্যোতি বা অরোরা তোমরা নাম শুনেছ, এটা কিন্তু এই বিকিরণ ফলে এই মেরু অঞ্চলে যে ঘিরে যে দুটি বিকিরণ বলয় আছে, সেই বিকিরণ বলয়ের ফলেই কিন্তু এটা এই মেরুজ্যোতি বা অরোরা সৃষ্টি হয়। পায়রা কিন্তু বহু দূর থেকেও কিন্তু সে ঠিক তার ঘরে চলে আসতে পারে। কি করে আসে? তাদের কিন্তু খুলীয় মস্তিষ্কের মাঝে একটা খুব ছোট্ট কালো গঠন আছে, এটাই হচ্ছে ম্যাগনেটাইট। অর্থাৎ এখানেই চৌম্বকীয় একটা বস্তু আছে, যার ফলে কিন্তু পায়রা ঠিক মানে অন্ধকার হয়ে গেলেও, সে ঠিকমতো না দেখতে পেলেও সে কিন্তু ঠিক তার ঘরে চলে আসতে পারে। এবারে এদের মধ্যে যে চুম্বক একটা ম্যাগনেট আছে মাথার মধ্যে, এবার কী করো দেখো, বৈজ্ঞানিকরা কী করেছেন, এদের মাথার সঙ্গে অন্য আর একটা এক্সট্রা ম্যাগনেট লাগিয়ে দিয়েছে। তখন দেখছি যে এরা ভুলভালভাবে চলছে। এদের একটা মজার ব্যাপার, এরা
সেই চুম্বক লাগিয়ে দিলে এদের চলার দিকই পরিবর্তিত হয়ে যাচ্ছে। তাহলে আবার দেখো শামুক, মৌমাছি এদের মধ্যেও কিন্তু এই ম্যাগনেটাইটের অস্তিত্বের কথা জানা গেছে। অর্থাৎ এরাও কিন্তু এই চুম্বকীয় যে আবেশ বা বলরেখা এইটাকে কিন্তু অনুসরণ করে চলে।